মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিপীড়ন ও হত্যার যে অভিযোগ তুলেছেন সেই বিষয়ে উল্লেখ করে এক সাংবাদিক প্রশ্ন তুললে তিনি এসব কথা বলেন। ট্যামি ব্রুসের এই কথায় আপাতত বাংলাদেশের সরকারের জন্য কোনো স্বস্তির কারণ আছে কিনা, কি মনে করেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিছুটা স্বস্তি তো বটেই সরকারের জন্য, এবং তুলসি গ্যাবার্ড যখন এই কথাটি বলেছেন বাংলাদেশ সম্পর্কে, ঠিক তখনই ভারতে হিন্দু মুসলমান দাঙ্গায় সম্ভবত 34 জনের মতন হতাহত হয়েছে, এবং ভারতে কিছুদিন পরপরই কিন্তু এই ধরনের ঘটনা ঘটে। তবে আমরা খুবই আশ্চর্য হয়ে লক্ষ্য করি এইসব ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের খুব বেশি উদ্বেগ বা খুব বেশি কথা আমরা কখনো তেমন শুনি না। বাংলাদেশে যাদের জন্য বাড়তি সুরক্ষার প্রয়োজন হয়, সেটা ধর্মের ভিত্তিতে হতে পারে, সেটা লৈঙ্গিক পরিচয়ের ভিত্তিতে হতে পারে, সেটা জাতিগত পরিচয়ের ভিত্তিতে হতে পারে, কিংবা সেটা কেবলমাত্র আয় বৈষম্যর কারণেও হতে পারে। সো এই চারটা দিক বিবেচনায় যদি আপনি দেখেন, তখন ডেফিনেটলি যে কোনো পরিবর্তনে, যখনই বাংলাদেশে কোনো পরিবর্তন হয়, সংখ্যালঘু সম্প্রদায় এক ধরনের আতঙ্কে ভোগেন। এই কথাটি অস্বীকার করা অন্যায় হবে। এবং এইবার যখন পরিবর্তন হলো, তখন আমরা দেখলাম যে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর, তাদের মন্দির, তাদের উপাসনালয়, সকল কিছুতে পাহারা বসাতে হলো। প্রশ্ন হচ্ছে, পাহারা বসানোর প্রয়োজনটা হয় কেন? প্রয়োজন হয় তার কারণ এইরকম ঘটনা অতীতে হয়েছে, এরকম নানান রকম ভয় ভীতি নিপীড়নের মধ্যে দিয়ে তাদের যেতে হয়েছে, যে কারণেই তাদের জন্য একটি বাড়তি সুরক্ষা এবং একটি বাড়তি সিকিউরিটির প্রয়োজন হয়। আমি নিজে যেহেতু একজন নারী, আমি নারীদের যে সমস্যা, গত 7 মাস ধরে একজন নারী হিসেবে আমি বিভিন্ন সময় আমার কাছে মনে হয়েছে জায়গাটি আমাদের জন্য খুব বেশি নিরাপদ নয়, এবং যে কথাটি আপনার সাথে বলবার কারণেই আমাকে নানান রকম সমালোচনার মধ্যে পড়তে হয়েছে। পরে অবশ্য জনগণ আবার সরিও বলেছে, যখন একটার পর একটা ভয়াবহ ঘটনা ঘটতে শুরু করলো এবং যেগুলোর ভিডিও প্রকাশ হওয়া শুরু করলো, তখন আমি দেখলাম আমাদের জেনজির ভাইরা আবার ক্ষমা প্রকাশ করে আমার সেই ভিডিও শেয়ারও করছেন। এনিহাউ, একজন নারী হিসেবে আমি এটুকুই বলি, দেখুন, আমরা দেখেছি নারী ফুটবলারদের খেলা বন্ধের জন্য বেশ কয়েকটি জেলায় এক ধরনের তৌহিদি জনতা নামের লোকজন জড়ো হয়েছে। আমরা দেখেছি নারীর পোশাক কি হবে, সে তার পোশাকটি আসলে ঠিক কোনভাবে নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, আপনি তার দিকে না তাকালেই হয়, আপনি তো আসলে তার সুরক্ষা দেবার জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি নন। কিন্তু এই ঘটনাগুলো যখন ঘটে এবং সরকার যখন এটিকে ডাইলিউট করার জন্য বলে যে না, এটা আসলে নারী পুরুষ সকলের জন্যই ধূমপান নিষেধ। ধূমপান নিষেধ তো সারাক্ষণই তো আমরা পুরুষদের রাস্তায় ধূমপান করতে দেখি, কয়েক কোটি পুরুষ প্রতিদিন রাস্তায় পাবলিক প্লেসে ধূমপান করে। এখন পর্যন্ত 50 টাকা জরিমানা জীবনে কোনো পুরুষের কাছে করা হয়েছে কিনা আমি এই প্রশ্নটি রাখছি। এবং যেই আইনটি বছরের পর বছর অব্যবহৃত থাকে বা যার কোনো প্রয়োগ প্র্যাকটিক্যালি পসিবল হয় না, তাকে ডেড ল বলে। সো এই যে 50 টাকা জরিমানা বা কিছু একটা জরিমানার যে আইনটা আছে পাবলিক প্লেসে ধূমপানের, এটা একটা ডেড ল। এই ডেড লটাকে আপনি রেফার করছেন বিকজ আপনি খুব ভালো করে জানেন মেয়ের জায়গায় যদি দুটো ছেলে হতো তাহলে কিন্তু এই ধরনের ঘটনা ঘটতো না। এখন যেহেতু বিশ্বায়নের যুগ, এখন যেহেতু প্রত্যেকের হাতে স্মার্টফোন, প্রত্যেক খবর মুহূর্তে বিশ্বময় চাইলেই ছড়িয়ে দেয়া যায়, ছড়িয়ে পড়ে। সো এই খবরগুলোকে হাইলাইট করে বিদেশে দেওয়া বা বিভিন্ন জায়গায় দেওয়াটা তো আসলে কোনো বড় বিষয় নয়, এবং এই সরকারকে এই সকল কিছু মাথায় রেখেই চালানো উচিত ছিল। তবে নিকোল একটাকে নিতেই মোর কমফোর্টেবল, সেটা কি ঠিক হোক বা ব্যাঠিক হোক, আমার কাছে সেটাই মনে হয় ভেরি আনফরচুনেটলি। না হলে আপনি আমাকে বলেন 94টা মাজার ভাঙা হলো কি কারণে? একটার বিচার হয়েছে নিকোল, একটা। ইসলামের আটক করা হয়েছে, অনেককে আটক করা হয়েছে, তাহলে থামছে না কেন? তাহলে কি থামাবার মতন যথেষ্ট জোরালো পদক্ষেপ নেই? আলোচনাগুলো আমরা করছি তখনই যখন বাংলাদেশে ডেভিল হান্ট অপারেশন চলছে, যখন বাংলাদেশে অক্সিলারি ফোর্স হিসেবে আর্মি ডিপ্লয়েড আছে, এবং যখন রাত 3টার সময় আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তার মানে পেশাদারিত্ব এবং তিনি যে আসলে শেখ হাসিনার মতন ঘুমান না সেটা দেখানোর জন্য রাত 3টায় তিনি সংবাদ সম্মেলন করছেন। সো এই সকল কিছু দেখে মনে হয় যে তারা আপ্রাণ চেষ্টা করছেন ঠিকই, কিন্তু জনমনে স্বস্তি দিতে পারছেন। আমি আপনাকে একটা বিবিসির উদাহরণ দিতে চাই। বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা যখন বলছিলেন যে না, আমি তো আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি দেখি না, তখন আমি খুব অবাক হয়েছিলাম, বিকজ তিনি যদি আগামীতে এমপি নির্বাচন করতেন বা তিনি যদি আগামীতে প্রধানমন্ত্রীর নির্বাচনের জন্য দাঁড়াতেন,
করতেন আমি অবাক হতাম না, কারণ তাকে মাঠটা ঠিক রাখতে তাকে অনেক জনতুষ্টিমূলক কিংবা নিজের দোষ আড়াল করে অনেক কিছু বলতে হয়। কিন্তু তিনি তো আসলে তেমন সরকার নন। তিনি দেবপ্রিয় ভট্টাচার্যের ভাষায় একটি সুবোধ সরকার, যেই সরকারের সুবোধ বলতে আমি বুঝি সুনীতি, সুশাসন, এই বিষয়গুলো তার থাকবে এবং ভালো বোধও তার থাকবে। সো তিনি কি জানেন না আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন? স্ট্যাটিস্টিক্স এর কথা তিনি তুলেছেন, বলেছেন শুধু চিন্তায় 50% বাড়লেই আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ বলে আমি ধরবো না। আমি ওনাকে বিনীতভাবে বলি, উনি অনেক প্রাজ্ঞ, বিজ্ঞ, সম্মানিত মানুষ। উনি কি জানেন না যে এই সকল ক্ষেত্রে পারসেপশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার থেকে আমার থেকে আবু আলম ভাইয়ের থেকে হয়তো আমার এই ভাইয়ের মধ্যে ভয় ছড়িয়ে যাবে, এবং ভয় কিন্তু সংক্রামক, ঠিক যেরকম সাহস সংক্রামক। সেটা মুখপাত্র ট্যামি ব্রুস যেটা বললেন যে এদিক থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা স্বাগত জানাই, কারণ সব স্তরের নাগরিকদের জন্য তারা নিরাপত্তা নিশ্চিত করেছে। এটা কি কোনো পজিটিভ সাইন কিনা, বা আপনি কোনো স্বস্তি খুঁজে পান কিনা এটার মধ্য থেকে? প্রথমত হলো যে আমি স্বস্তি খুঁজে পাই আমার দেশের পরিস্থিতি দেখে, আমার দেশে বাস্তবতাটা কি, সেটা হলো আমার জন্য পজিটিভ সাইন। যে আমার দেশে কি হচ্ছে, কি করছি আমরা, আইনের প্রয়োগ হচ্ছে কিনা, আমরা মবক্রেসিতে আছি কিনা, জনতুষ্টিবাদ কিনা আমি জানি না, বাট মবক্রেসিতে আছি। জনতুষ্টিবাদ পলিটিক্যাল শব্দ, করতেই পারেন ওনারা ব্যবহার, বাট আমি তো জনতুষ্টিবাদ দেখি না। আমি দেখি মব কোথাও যে হামলা করছে, মবের হামলা, মব বেরিয়ে গেল এবং আমরা ওটাকে মেনে নিচ্ছি, এবং কেউ কেউ এখন প্রতিবাদ করছি, কিন্তু আমরা করি না। এটা একটা অ্যানোমি সিচুয়েশন, হ্যান ত্যান দিয়ে আমরা একটা বোঝান শক্তিশালী একজন মানুষ। এবং আজকে যে ব্রুস বললেন, তারাও ওই অ্যাডমিনিস্ট্রেশনের সাথে আছেন, ওনারা আমাদেরকে যেভাবে দেখেন সেভাবে বলছেন, বলতেই পারেন। তুলসী গেবার্ড হয়তো একটু কঠিনভাবে বলেছিলেন কথাগুলো, এবং ব্রুস সেটাকে একটু ঠান্ডাভাবে বললেন। আগের লাইনটা আমরা খেয়াল করি, আপনি তো যেহেতু মিডিয়াতে আছেন, আগের লাইনটা যেখানেই ঘটে সেখানে আমরা প্রতিবাদ করি, মানে প্রতিবাদ করি না এটা বলেনি। এবং তুলসী গেবার্ডের কথাগুলো ঠিক না এটাও বলেননি উনি একটা লাইন যোগ করেছেন, পজিটিভ লাইন, সেটা হলো যে বাংলাদেশের যে বর্তমান সরকার তারা ব্যবস্থা নিচ্ছে, আমরা দেখছি ব্যবস্থা নিতে। তো এখন পুরোটা মিলিয়ে একটা জিনিস হলো, এই দেশে সংখ্যালঘু নির্যাতন হয়, এদেশে নারীরা ভয়ের মধ্যে থাকেন, নারীদের উপরে বিভিন্ন রকমের হেনস্থা হচ্ছে, এদেশের শিশুরা নির্যাতনের শিকার হচ্ছেন, এদেশের দরিদ্র মানুষ নির্যাতনের নিপীড়নের শিকার হন, এবং মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর যে কোনোখানে যখন সংখ্যালঘুর বিষয়টা আসবে, শুধুমাত্র সংখ্যালঘু মানে ধর্মীয় সংখ্যালঘু না, যেটা রুমিন ফারহান পরিষ্কার করেছেন, সংখ্যালঘু মানে হচ্ছে যে আপনি যেভাবে দেখেন তাদেরকে, আমাদের পাহাড়ে অনেক সংখ্যালঘু মানুষ আছে, খ্রিস্টানরাও সংখ্যালঘু মানুষ, এবং আমাদের নারীরা 51% হলেও আমাদের আচার আচরণের তারা হলো সংখ্যালঘু। কারণ আমরা পুরুষরা যেভাবে চলাফেরা করতে পারবো, যেভাবে স্বাধীনভাবে কিছু করতে পারবো, সেভাবে তারা করতে পারবেন না। তারা সন্ধ্যার পরে বের হতে গেলে তাদেরকে 10টা চিন্তা করতে হবে, পাহারাদার সাথে রাখতে হবে, তারপরও নিরাপত্তা আছে কিনা, সেই অর্থে ওনারা সংখ্যালঘু। তো এইখানে ইয়েস ঠিক আছে যে আমাদের অবস্থাটা আমরা বোঝার চেষ্টা করি। আর আমি যে কোনো বিদেশি কর্তৃপক্ষ বা বিদেশি বন্ধু বা বিদেশি সরকারের প্রতিনিধি যখন কোনো কথা বলে, আমি সব কথাগুলোকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার পক্ষে না। তারা কথা বললে আমরা কথাগুলো দেখি, অ্যানালাইসিস করি, যদি কোনো মিস ইনফরমেশন থাকে, ডিসইনফরমেশন থাকে, স্ট্যাটিস্টিক্স ভুল থাকে, আমরা সেগুলো নিয়ে আলোচনা করতে পারি এবং আমরা পরিষ্কার করতে পারি যে না, উনি যেটা বলেছেন সেটা এইভাবে সত্য না। আমি একটু উল্লেখ করি মাঝখানে, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার সামাজিক যোগাযোগ মাধ্যমে মানে ফেসবুকে তিনি স্ট্যাটাস দিয়েছেন 2 ঘন্টা আগে। সম্প্রতি ভারতীয় মিডিয়ায় দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন গোয়েন্দা সংস্থা প্রধান তুলসী গ্যাবার্ড বাংলাদেশের মাইনরিটিদের নিরাপত্তার ব্যাপারে মিথ্যাচার করে একটি বক্তব্য দেন। পরে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সেই বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায়। তারই প্রেক্ষিতে আজ মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের মাইনরিটিদের অধিকার রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপকে স্বাগত জানায়। আপনার কি মনে হয়, এই যে সরকার প্রতিবাদ জানিয়েছে, কঠিন বার্তা দিয়েছে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কি এই প্রতিবাদই যথেষ্ট? মানে এই প্রতিবাদের কারণেই মনে হচ্ছে যে আজকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এমন একটি কথা বলেছেন, প্রতিবাদ করেই বসে থাকবে নাকি বাংলাদেশের আরো কিছু করবার আছে? এটা মনে করার কোনো কারণই নেই, 1 নম্বর। 2 নম্বর, যে তুলসী গ্যাবার্ডের যে স্ট্যাটাস আমরা তো জানি উনি কে, তো ওনার কোনো মন্তব্যের ব্যাপারে কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন হলে ওনার স্টেটাসের লোক যারা আছেন তারা দেবেন। এটা প্রধান উপদেষ্টার দপ্তরের কাজ ছিল না, একদম পরিষ্কারভাবে মনে করি, যেহেতু আমি সরকারের সাথে অনেকদিন কাজ করেছি। এটা প্রধান উপদেষ্টার অফিসের কাজ না, এটা পররাষ্ট্র দপ্তরের কাজ হতে পারত। এটা ইভেন স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তর এই বিষয়ে কথা বলতে পারত। কিন্তু হঠাৎ করে আমাদের প্রধান উপদেষ্টার দপ্তর যেভাবে রিয়্যাক্ট করেছে, রেসপন্সও করে না, রিয়্যাক্ট,
সেটাই আমি বলার চেষ্টা করছিলাম যে আমাদের কোনো কিছু শুনলেই হঠাৎ করে রিয়্যাক্ট করতে হবে কেন। আপনি যেটা বললেন ওটা একটা রিয়াকশন, যে আমরা এরকম ধমক টমক দিয়েছি, এরকম কড়া প্রতিবাদ করেছি। তারপরে পররাষ্ট্র উপদেষ্টা কিন্তু একটা জিনিস বলেছেন যে আমরা কিছু বলি না, কিন্তু আমাদের প্রধান উপদেষ্টার দপ্তর থেকে যেটা বলেছে সেটা ঠিকই আছে।